বুঝলাম না ভাই, হঠাৎ করে টেকনোর এই স্মার্টফোন নিয়ে এত কেন হয়েছে। টেকনো কেমন 30s ডিভাইসটা ফাইনালি ওরা লঞ্চ করছে বাংলাদেশ মার্কেটে, এবং আমাদের চ্যানেলে এটার রিভিউ চাই নাই। সো অনেকেই রিকোয়েস্ট করছিলেন এটার রিভিউ নিয়ে আসার জন্য। চলেন আজকে এটা একটু ফাইন্ড আউট করে দেখবো আসলেই এই ডিভাইসটাতে কি এমন রয়েছে যে কারণেই এত বেশি রিকোয়েস্ট। এবং ফাইনালি চলে আসলাম কিন্তু আমাদের মেইন স্টুডিওতে। টেকনো কেমন 30s বাংলাদেশ মার্কেটে ওরা 3টা কালার ভ্যারিয়েন্টে ডিভাইসটা লঞ্চ করে, এবং 3টা কালারের মধ্যে এইটা যেটা দেখছেন এইটা আবার কালার চেঞ্জিং টেকনোলজি সাপোর্ট করে, মানে কালারটা চেঞ্জ করতে পারে। তো ডিভাইসটা হাতে নিয়ে আপনার কাছে মনে হবে খুবই স্লিম ফোন। এটা খুবই স্লিম ফোন, প্লাস্টিক বিল্ড, অর্থাৎ বডি ফ্রেমটা প্লাস্টিকের তৈরি। রেয়ার প্যানেলটাতে গ্লাসের টাইপের ফিল দিচ্ছে, আবার প্লাস্টিকও লাগে। এটা যে আসলে কি গ্লাস আর প্লাস্টিকের মিক্স টাইপের মনে হয় একটা ব্যাপার স্যাপার হইতে পারে আর কি। তবে রিয়ার প্যানেলে সুন্দর একটা প্যাটার্ন আপনি লক্ষ্য করবেন, মনে হবে যেন কোনো একটা ঢেউয়ের মতো চলে যাচ্ছে, বা সানলাইট পড়লে পরে জিনিসটা আর কি একটু রিফ্লেকটিভ টাইপের। আর ক্যামেরা মডিউলের পাশ দিয়ে অনেক কিছু লিখে রাখছে, আইম্যাক্স পুরো সেন্সরের নাম লিখে দিছে এখানে। তারপরে 50 মেগাপিক্সেল, তারপর ওয়াইএস, স্টেডি ক্যামেরা, নাইট পোর্ট্রেট, হ্যাং অনেক কিছু লেখা আছে। ব্যাপারটা খুব ভালো লাগে না আমার কাছে, বাট নতুনত্ব আর কি থাকছে। এই সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক আছে, 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকটা দিতে পারবে না এরকম একটা ডিভাইসে, সেটা খুব একটা অস্বাভাবিক কিছু না। সত্যি বলতে গেলে ফোনটা হাতে নিয়ে আমার যে ফিলটা হচ্ছে, এই ফোনটা খুব আহামরি লেভেলের শক্তপোক্ত ডিভাইস না, একটু যত্নশীল হওয়া উচিত হবে বোধ হয়। যদিও ওরা ক্লেম করছে ডিসপ্লেতে কর্নিং গরিলা গ্লাস 5, হ্যাঁ এটা শক্তপোক্ত হতেই পারে, বাট মনে রাখবেন এটা আবার কার্ভড প্যানেল, সো একটু যত্নশীল না হলে যাওয়ার পসিবিলিটি আছে। তাহলে শুরু করা যাক ডিসপ্লে দিয়েই। 6.78 ইঞ্চের এই প্যানেলটা ফুল এইচডি প্লাস রেজুলেশনের, যেখানে অ্যামোলেড প্যানেল আমরা পাচ্ছি, আর এটা 120 হার্টজ হাই রিফ্রেশ রেট দিতে পারে। আর ব্রাইটনেসের বেলায় 1300 নিটস পিক ব্রাইটনেস দিচ্ছে, যে জিনিসটা অবশ্যই কম না। আমরা ডিরেক্ট সানলাইটেও এটা ঠিকঠাকভাবে ব্যবহার করতে পারছি, স্ট্রাগল ফ্রি ব্যবহার করতে পারছি। 393 হলো গিয়ে এর পিপিআই। তো এইগুলো তো কাগজ কলমে আছে, অ্যাকচুয়াল রেজাল্ট নিয়ে যদি বলি, ফার্স্ট অফ অল ডিসপ্লেটা দেখে আপনার ভালো লাগবে, কারণ চিন বেজেল খুবই ন্যারো। বেজেল এরিয়া তো আসলে দেখাই যায় না বলতে গেলে, কারণ এটা তো আসলে কার্ভড প্যানেল। তো আপার চিন, লোয়ার চিন, এই দুইটা জায়গা আবার সিমেট্রিক্যাল এবং অবশ্যই ন্যারো। আর টপ সেন্টারে পাঁচল কাট আউট রয়েছে, ওটাও খুব একটা বড় না। ডিসপ্লেটা দেখতে আর কি ভাই খুবই ভালো লাগছে, ইটস ট্রু। আর শিফটিং এর যে এরিয়া কি বলে এজ এরিয়া, সেই জায়গাটাতে হালকা একটু লক্ষ্য করতে পারেন। তবে এই ফোনটা রেগুলার ব্যবহার করতে গিয়ে মিসটাচ জনিত কোনো ধরনের প্রবলেম আমাদের ফেস করতে হয়নি, যদিও তখন আমরা এর সাথে থাকা কেসটাও ব্যবহার করছিলাম। ডিসপ্লের কালার রিপ্রোডাকশন ভালো, কালার কন্ট্রাস্ট বোধ জায়গা থেকে ঠিকঠাক আছে। আবার টাচ রেসপন্সও কিন্তু কোনো প্রবলেম নেই এটাতে। ইভেন 120 হার্টজের ব্যাপারটাও চেক করে দেখছিলাম, প্রায় সব অ্যাপ্লিকেশনেই ঠিকঠাকভাবে পুশ করতে পারছে, এবং ইউএফও টেস্টেও দেখলাম 120 হার্টজেই পুশ করছে। আই হোপ এইটার যে দাম, সেই জায়গায় ডিসপ্লেটা নিয়ে আপনাদের কমপ্লেন থাকবে না। আর এই ডিসপ্লেটার তলায় রয়েছে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, পজিশন ঠিকঠাকই লাগছে এবং ফাস্ট একুরেট, মোটামুটি মানে সুপার ফাস্ট না হলেও মোটামুটি একুরেট রেজাল্ট দেয়। তবে ভিজা হাতে এটা মাঝে মধ্যে একটু মিস্টেক করে। আর হ্যাঁ, টুকটাক পানি টানি লেগে গেলেও টাচ কাজ করছে আর কি। অলরাইট, ভেরি গুড। এবার আলোচনা করা যায় ক্যামেরা নিয়ে, কারণ এটা ক্যামো সিরিজের ডিভাইস, ক্যাম অন, অলওয়েজ ক্যামেরা অন থাকবে। রিয়ারে 3টে শুটার রয়েছে, যদিও মেইন শুটারটাই আসল, যেখানে আমরা 50 মেগাপিক্সেলের শুটার দেখছি, সনির সেন্সর IMX 896। এখানে আবার ওয়াইএস পেয়ে যাচ্ছেন, এবং সেন্সর সাইজ হলো 1/1.56 ইঞ্চ। তো সেন্সর সাইজ খারাপ না, সেন্সরটাও ভালো, বাট এর পাশাপাশি সহকারী সেন্সর হিসেবে কী রয়েছে জানেন? 2 মেগাপিক্সেলের দুধভাত সেন্সর এবং অক্সিলারি সেন্সর। কেন ভাই কেন? টেকনো তাদের এই যে সিরিজটা কেমন যেটাই বলুন না কেন, এই সিরিজটার স্পেশালিটি ক্যামেরায়, সুতরাং আমরা আশা করতেই পারি একটা আল্ট্রাওয়াইড শুটার। ইভেন যখন কিনা ডিভাইসটা কিনছিলেন 29,999 টাকা দিয়ে। সুতরাং মেইন ক্যামেরা ভালো করলেও শুরুতেই বলে দিচ্ছি টেকনো এই জায়গায় কমতেই দিয়েছে। আচ্ছা, মেইন ক্যামেরা যদি আসি, সত্যি বলতে এটার ক্যামেরা রেজাল্ট বেশ ভালো দিয়েছে। অ্যাজ এ অফিসিয়াল ডিভাইস 30,000 টাকার মধ্যে এটার মেইন ক্যামেরা রেজাল্ট ম্যাক্সিমাম ক্লিকই আমরা ভালো পাচ্ছিলাম। যেমন শার্পনেস, ডিটেল আপনি লক্ষ্য করুন, হ্যাঁ একটু জুম করে দেখতে গেলেও ডিটেলের পরিমাণ কিন্তু ভালো দেখা যাচ্ছে। আর একটা বিষয় আমরা ম্যাক্সিমাম স্মার্টফোনেই কমতেই দেখি, বিশেষ করে অফিসিয়াল ডিভাইস এরকম 30,000 টাকার নিচে, ডাইনামিক রেঞ্জ, সেই জায়গায় কিন্তু এই ফোনটা ভালো করছে। এবং আমরা একটু ক্রিটিক্যাল সিনেরিওতে ছবি তুলে দেখছিলাম যে আসলে কি ডাইনামিক রেঞ্জটা মোটামুটি ভালো। ডেলাইট কন্ডিশনে এই ডাইনামিক রেঞ্জ আসলেই বেশ ভালো দেখাতে পারছে, যেমনটা হয়তো আপনারা ম্যাক্সিমাম ছবি থেকেই বুঝতে পারছেন। মাঝে মাঝে কমপ্লেন করি এক্সপোজার ব্যালেন্স করতে গিয়ে ফোনগুলো হিমশিম খায়, সেই জায়গায় কিন্তু এই ডিভাইসটা ভালো রেজাল্ট করছে। লো লাইটে কিছুটা সফট করে ছবি, গ্রেনের দেখাও পাওয়া যায়, এটা স্বাভাবিক ব্যাপার। বাট আপনি যদি নাইট মোড অন করে নেন রাতের বেলা, সেক্ষেত্রে কিন্তু এর থেকে ভালো আউটপুট বের করা যায়। খুব বেশি সময় যে স্টাডি করে ধরে রাখতে হয় এমনটাও না, তবে তখনও বেশ ভালো আউটপুট দিতে পারে। যদিও সেক্ষেত্রে একটু কন্ট্রাস্টি লাগছিল ছবিগুলো আমার কাছে, একটু স্যাচুরেটেড লাগছে। আবার এটাও ঠিক, লো লাইটের ছবিগুলো একটু কন্ট্রাস্টি না হলে কিন্তু দেখতে ভালো লাগে না। তো সেই জায়গা থেকে এটা মেনে নেওয়ার মতো ছিল অবশ্যই। আর একটা বিষয়, ডে লাইটের ম্যাক্সিমাম ছবিতে আমরা কালার টোন এবং কন্ট্রাস্ট পরিমাণ ঠিকঠাক দেখলেও কিছু কিছু ছবিতে আমি কন্ট্রাস্টের পরিমাণ একটু বাড়তে দেখছিলাম।
এবার আসা যাক পোর্ট্রেইটে, সেই জায়গায় কিন্তু আপনি ভিন্নতা পাবেন, যেমন 23mm, 35mm এবং 50mm ফোকাল লেন্থে আপনি ছবি তুলতে পারবেন বা পোর্ট্রেইট নিতে পারবেন। সেক্ষেত্রে 50mm এবং 35 এই জায়গায় কিন্তু দেখতে বেশ ভালোই লাগে, বডি শেপটা পারফেক্ট পাওয়া যায়। আর অন্যদিকে 23 এটা রেগুলার পোর্ট্রেইটে এজ ডিরেকশন খারাপ ছিল না, বেশ ভালোই ছিল, এবং ব্যাকগ্রাউন্ড ব্লারনেসও আর্টিফিশিয়াল লাগে নাই। তবে 50mm গিয়ে কালারটা একটু শিফট করে, একটু ডিফারেন্ট মনে হতে পারে, অনেকের কাছে একটু ফ্যাকাশে টাইপের লাগতে পারে ব্যাকগ্রাউন্ড ব্লারনেসটা। আর যেহেতু টেকনোর ক্যামন 30 সিরিজের ডিভাইস, এখানে কিন্তু ওরা এআই এর ব্যবহার করছে। এআইজিসি পোর্ট্রেট পেয়ে যাচ্ছেন, আপনার 4টা ছবি তুলে সেই ছবিগুলোকে আলাদা আলাদাভাবে প্রেজেন্ট করবে এআই দিয়ে। তো এটা খুব যে আহামরি লাগবে এমন না, বাট ওই মানে যদি আপনি ইন্টারেস্টিং কিছু তৈরি করতে চান করতে পারেন, সবসময় আপনাকে চেনা নাও যেতে পারে। আর থাকে ফ্রন্ট ফেসিং ক্যামেরা। টু বি ভেরি অনেস্ট, এইটার ফ্রন্ট ফেসিং ক্যামেরা ডাইনামিক লেন্সও কিন্তু মেন ক্যামেরার মতো ভালো করছে। ওরা প্রসেসিংটাতে একটু গুরুত্ব দিয়েছে, যেটা আমি বুঝতেই পারছি, এবং ফ্রন্ট ফেসিং ক্যামেরার কালার টোনও ভালো লাগছে, যদিও একটু ব্রাইট করে প্রেজেন্ট করে, একটু ওয়ার্মের দিকে নিয়ে প্রেজেন্ট করে, বাট আমরা চাই ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা একটু দেখতে দেখতে ভালো লাগবে নিজের, এটা তো সবাই চায়। ওরকম টাইপের একদম ন্যাচারাল বলা যাবে না, বাট সুন্দর টাইপের ছবি দেয়। ইনডোরের দিকে একটু সফট করতে পারে, বাট আউটডোরে বা প্রপার লাইটিং কন্ডিশনে, ইভেন এরকম লাইটিং কন্ডিশনও ভালো আউটপুট দিতে পারে ফ্রন্ট ফেসিং ক্যামেরা। এই ডিভাইস দিয়ে ভিডিও রেকর্ড করা যায় সর্বোচ্চ 2K 30 FPS-এ। 2K 30 FPS-এর রেজলিউশন তো ভালো পাচ্ছেন, বাট সেক্ষেত্রে আপনি ওই 60 FPS-এর মজাটা পাবেন না, কিন্তু যখন কিনা আপনি এটা 1080p-তে নেবেন তখন 60 FPS-এর মজা পাবেন। মেন ক্যামেরায় যেমন আমরা ডাইনামিক রেঞ্জটা ভালো পেয়েছিলাম, ভিডিওর ক্ষেত্রে ততটা বেটার পাওয়া যায়নি, এমনকি এক্সপোজার ব্যালেন্স করতে গিয়েও একটু টাইম নিচ্ছিল আর কি। সুতরাং ফোনের ক্যামেরা নিয়ে আমি এটাই বলবো, মেইন ক্যামেরা এবং ফ্রন্ট ফেসিং ক্যামেরা ভালো রেজাল্ট দিয়েছে, পোর্ট্রেটেও মজা পাবেন, বাট সত্যি বলতে আপনারা আলট্রা মিস করবেন, যেটা আমি মিস করতেছি। রয়েছে ডুয়াল স্পিকার, দু সাইড থেকে সাউন্ড আসবে এবং সাউন্ড কোয়ালিটিও মোটামুটি ভালো, একটু হালকা ভাইব্রেশন ফিল পেতে পারেন ফুল ভলিউমে, বাট ডিস্টরশন পাইনি আমার ডিভাইসে। আবার ইয়ারপিসের সাউন্ড আবার ঠিকঠাক আছে এটার। ফাইনালি আসল জায়গা, পারফরমেন্স সেকশন। ডিভাইসটা রান করছে হাইওয়েস 14 বেসড অন অ্যান্ড্রয়েড 14। টেকনো এই ডিভাইসটাতে 2 বছরে অ্যান্ড্রয়েড আপডেট দিবে। আর প্রসেসর হিসেবে রয়েছে মিডিয়াটেক হেলিও Z100, যা একেবারে লেটেস্ট একটি প্রসেসর, এবং যতদূর সম্ভব এই ফোনের সাথেই আমরা প্রথম পাচ্ছি, এর আগে আমি পাইনি আর কি। আর এটাতে র্যাম রয়েছে 8GB, 256GB স্টোরেজ রয়েছে। এখানে যে র্যামটা রয়েছে টাইপ LPDDR4X। মিডিয়াটেক হেলিও Z100 TSMCর 6nm আর্কিটেকচার তৈরি করা একটা এসওসি, যা একদম হুবহু মিল রেখে মিডিয়াটেক হেলিও Z89 এর সাথে। যেমন এখানেও 8টা কোর রয়েছে, এর মাঝে 2টা কোর হলো 2.2 GHz এর Cortex A76, বাকি 6টা কোর হলো 2 GHz এর Cortex A55। সেম ব্যাপারটা আমরা দেখছিলাম কিন্তু Z89 এর ক্ষেত্রেও। এবং যদি আন্তত স্মার্ট স্কোর বলেন বা ওই যে গিগবেঞ্চ স্কোর বলেন, মাল্টি করে বা সিঙ্গেল করে কিছুটা বাড়তি এখানে লক্ষ্য করবেন। আরেকটা বিষয় হলো এই এসওসিটা লেটেস্ট একদম, ওইটার থেকে হ্যাঁ কিঞ্চিত এগিয়ে আছে। তবে আপনি যদি এটা চিন্তা করে থাকেন যে এটা অনেক বড় জাম্প দিচ্ছে, ব্যাপারটা কিন্তু মোটেও তা না। এনিওয়ে, এইটার রেগুলার পারফরমেন্স কিন্তু বেশ ভালোই। ইভেন 8GB যে র্যামটা রয়েছে সেটার মাল্টিটাস্কিংও ভালো রেজাল্ট দিচ্ছে। বেশ কিছু অ্যাপ্লিকেশন নিয়ে অ্যাট এ টাইম কাজ করতে পারবেন, লং টাইম ধরে রাখতে পারছে, সেখানে সমস্যা নেই। অ্যাপ ওপেন ক্লোজ টাইমও ডিসেন্ট আছে। টেকনোর ফোন নিয়ে আমাদের একটা কমপ্লেন ছিল, ওদের হাইওয়েসটাতে আরেকটু ইম্প্রুভমেন্ট নিয়ে আসা উচিত, অ্যাটলিস্ট দেখতে ভিজুয়ালি যাতে আরও সুন্দর হয়। ওরা সে সমস্ত জায়গাগুলোতে গুরুত্ব দিচ্ছে, এবং আগের চাইতে কিন্তু এটা আরও বেশি রিফাইন আপনাদের কাছে লাগবে। এবং ইউআইয়ে কোনো ধরনের প্যারা পাইনি আমরা। অনেক সময় টুকটাক বাগ পাওয়া যায়, এই ডিভাইসের ক্ষেত্রে এখন পর্যন্ত কোনো ধরনের বাগটাক আমাদের চোখে পড়েনি আর কি। ডে টু ডে টাস্ক সামলাতে গিয়েও খুব একটা হিট জেনারেট করেনি কিন্তু এই ডিভাইস, হালকা ওয়ার্ম হয়, তবে এটা হিটিং ইস্যুর পর্যায়ে মোটেই পড়ছে না। এই ফোন দিয়ে আপনি টুকটাক গেমিং করতে পারবেন, অবশ্যই এটা গেমিং ডিভাইস না, বাট টুকটাক গেম টেম খেলে সময় কাটানো যাবে। যেমন পাবজির মতো গেম এইচডি হাই ফ্রেম রেটে প্লে করতে পারে, বাট সেরকম সেটিংসে আসলে রিকমেন্ডও করছি না। বরং একটু লোয়ার সেটিংসে নিয়ে খেললে আপনি তুলনামূলকভাবে বেটার রেজাল্ট পাবেন, স্মুথ রেজাল্ট পাবেন। অন্যথায় দেখবেন মাঝে মধ্যে অ্যাকশন মোমেন্টে গিয়ে ভালোই ল্যাগ দিচ্ছে এই ডিভাইস, এবং মাইক্রো স্টার্টারও পেয়েছি। প্লাস আমার কাছে মনে হচ্ছিল এটার সাথে বোধ হয় পাবজি আরও বেটার ওয়েতে অপটিমাইজড হবে ইন ফিউচারে গিয়ে, যেহেতু একদম লেটেস্ট এসওসি। সো আমার মনে হয় আরও কিছুটা সুযোগ আছে। আচ্ছা, এরপরে গেনশন ইম্প্যাক্ট ট্রাই করি একদম বাই ডিফল্ট সেটিংসে, তো সেই ক্ষেত্রে বেশ ভালোই ল্যাগ দেখাইছে এই ডিভাইস। সুতরাং ওই গেমটা বোধহয় না খেলাটাই ভালো হবে এই ডিভাইসে। বাট আপনি যদি ফ্রি ফায়ার খেলতে চান খেলতে পারবেন হাইয়েস্ট সেটিংসে, যদিও এই ডিভাইসেও আমরা ল্যাগ পাচ্ছিলাম। তো দেখা যাক, একেবারে লেটেস্ট এসওসি, কিছুদিন গেলে পরে আরও ভালোভাবে বোঝা যাবে আসলে এটা পারফরমেন্স কেমন কী হচ্ছে আর কি। এই স্মার্টফোনটাতে বেশ কিছু এআই এর ব্যবহারটা করা আছে অলরেডি, যেমনটা বললাম ওই যে AIGC পোর্ট্রেট, এর পাশাপাশি আস্ক এআই রয়েছে, এআই ইরেজার, এআই ট্রান্সলেশন, এ ধরনের বেশ কিছু এআই এর ফিচার আছে বড় করে বলার কারণ কি জানেন? এই মুহূর্তে আপনি শুধুমাত্র পাচ্ছেন এখানে AIGC আর হচ্ছে গিয়ে আস্ক এআই। বাকি যে এআই এর ফিচারগুলো, সেই সুবিধাগুলো আপনারা পেয়ে যাবেন এই মাসের শেষ দিকের মধ্যে। একটা আপডেট দিবে ওরা,
ওই আপডেটে এই সমস্ত বিষয়গুলো চলে আসবে। ব্যাটারি আছে 5000 mAh এবং 33 ওয়াটের চার্জিং সিস্টেম। তো এই কম্বো একেবারে স্ট্যান্ডার্ড। আমার মনে হয় আরেকটু বেটার কিছু দেওয়ার প্র্যাকটিস শুরু করা উচিত এখনই। ব্যাটারি ব্যাকআপ খারাপ না, ভালোই, একদম সব কিছু মানে চালিয়ে টালিয়ে 120 Hz অন টন রেখে এই স্মার্টফোনে একদিন ইজিলি চালানো যায়, তাতে করে সমস্যা নেই। আমরা প্রায় 8 ঘন্টার মতো ছুটি পাচ্ছিলাম এটার থেকে। আরও কয়েকটা বিষয় আছে, যেমন এটাতে IP54 এর রেটিং আছে, TUV ব্লু লাইটের সার্টিফিকেশন আছে। সো এই হচ্ছে গিয়ে টেকনো ক্যামন 30s। কেমন 30s দেখতে অবশ্যই সুন্দর একটা ডিভাইস। দেন যারা কিনা স্টাইলিশ ফোন পছন্দ করেন তাদের ভালো লাগবে। মেইন ক্যামেরাটা অবশ্যই ভালো, তবে আলট্রা ওয়াইড আমি মিস করছি, এই জায়গায় কমতি অবশ্যই আছে। আর এটার যদি আরেকটা র্যাম ভেরিয়েন্ট 6GB র্যাম ভেরিয়েন্ট দিয়ে দাম বেশ কিছুটা কম রাখতে পারতো তাহলে অনেক দারুণ হতো। এইটার দামটা একটু বেশি লাগছে আমার কাছে, দামটা আর একটু কম হওয়া উচিত ছিল। টেকনোর কাছ থেকে এমনটা আমাদের এক্সপেকশন থাকে। এই ফোন সম্বন্ধে আপনাদের কি মতামত, বা কারাই কিনছেন অলরেডি বা কিনবেন, সেটাও কমেন্ট করে জানাতে পারেন। ভালো থাকবেন, অনেক বেশি ভালো।